সেই শাহাবুদ্দিন চুপ্পু, আমরা তাকে যে নামেই ডাকি না কেন, তাকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে, তাকে অ্যারেস্ট করতে হবে। বাংলাদেশের দুদকে বসে সে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, এজন্য তাকে অতি দ্রুত বাংলাদেশের জনসম্মুখে সংসদ ভবনের সামনে তাকে অ্যারেস্ট করে হাজির করতে হবে। দ্বিতীয়ত, ইসলামী ব্যাংকে সে যেভাবে লুট করে লক্ষ লক্ষ জনগণের কোটি টাকা, জনগণের টাকা বিদেশে পাচার করেছে এবং আজকে আমার আপনার পকেটের টাকা পাচার করে, এবং সেই ভোগান্তি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণকে দিতে হচ্ছে। আগামী কত বছর দিতে হয় এটা আল্লাহ মালুম। সেই দায়ে তাকে শাস্তির এবং তাকে সর্বোচ্চ লেভেলের শাস্তি দিতে হবে। এই শাস্তিটা তাকে কেন দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে, বিএনপি কিন্তু একটা টাইমে বলেছে তাকে আমরা রাখি, কিন্তু শেষ পর্যন্ত কি প্রমাণ হলো? তার যে পুরাতন প্রভুর সাথে তার যে প্রেম, এই প্রেম কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিতই হলো। তাহলে এই যে বিএনপি সরকারের বিরুদ্ধে সে যে ষড়যন্ত্র করলো, এ কারণে তো বিএনপির একটা নৈতিক দায়িত্ব হচ্ছে তাকে আইনের আওতায় না। বাংলাদেশের রাষ্ট্রীয় বড় বড় যে পর্যায়ে পেশাজীবীরা যারা আসে, তারা কিন্তু অনেক সময় বড় বড় লুট করে। আমরা দেখি ব্যাংকের বড় পর্যায়ে গেলে কিংবা কোনো একটা কোম্পানির বড় পর্যায়ে গেলে বড় ধরনের দুর্নীতি করে, করাপশন করে কিংবা বড় অপরাধ করে, সে অপরাধ করে পার পেয়ে যায়। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনের কিংবা যে কোনো দায়িত্বে এসে দুর্নীতি করলে কিংবা কোনো ধরনের অপরাধ করলে যে পার পাওয়া যায় না, সেই শাস্তিটা সর্বোচ্চ লেভেলের শাস্তি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে প্রমাণ করতে হবে যে আগামীর বাংলাদেশে কেউ কোনো ধরনের অপরাধ করলে পার পাবে না, কেউ ব্যাংক চুরি করলে, ব্যাংক ডাকাতি করলে পার পাবে না। দুদকে এসে যদি তার ইচ্ছা মতো শিকদার গ্রুপ যাকে ইচ্ছা, আপনি সবাই আওয়ামী লীগ করলে তাদেরকে আপনি পার দিয়ে দিবেন, ব্যাংক ডাকাতি করলে যা ইচ্ছা তা করবে তাদেরকে আপনি মাফ দিয়ে দিবেন, সেই দুদকের চেয়ারে বসে দুর্নীতি করলেও যে পার পাওয়া যায় না, সেই জিনিসটা আপনারা নিশ্চিত করবেন শাহাবুদ্দিন চুপ্পুর এই তাকে অ্যারেস্ট করার মাধ্যমে এবং তাকে শাস্তি দেওয়ার মাধ্যমে। এবং আমরা সর্বশেষ বিএনপি এই জায়গায় কতটা গাফেল দেখেন, একটা রাষ্ট্র পরিচালনার তারা 6 মাস হয়ে গেল, দুদকের মতো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে কেউ নেই, সেই প্রতিষ্ঠানে চেয়ারম্যান ছাড়া সেই কোনো অথরিটি নেই। মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে কোনো দুর্নীতি হয় না। একটু আগে একটা পদত্যাগপত্র ফেসবুকে আমরা দেখতে পেলাম, সেই পদত্যাগপত্র দেখলে আপনারা বুঝবেন যিনি পদত্যাগ করেছেন তার নামটা আসলে আমি মুখে নিতে চাই না, বিএনপির লোকজন কিংবা উনি নিজেও যেহেতু এককালে সাংবাদিকতা করেছেন, সিনিয়র সাংবাদিকরা হয়তো রাগ করবেন, এবং উনি কিন্তু এককালে বাংলাদেশের একজন পেশাজীবী ছিলেন, এবং পেশাজীবী থেকেই বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলা, এই প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত করা, এই প্রতিষ্ঠানগুলোতে লুটপাট করা, এই পুরো কাজটাই কিন্তু এই পেশাজীবীর এই একজন পেশাজীবীর হাত ধরে কিন্তু হয়েছে। তো বাংলাদেশ রাষ্ট্রের আজকের যে ভঙ্গুর অবস্থা, এই অবস্থায় পেশাজীবীদের যেমন দায় রয়েছে, তেমনইভাবে আগামীর বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, সেই জায়গাতেই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করতে হবে। এবং এই জায়গাতে সবচেয়ে বড় সংকটটা হলো কি, পেশাজীবীরা সবচেয়ে বড় যে ক্রাইসিসটা ফিল করে রাষ্ট্র হিসেবে, আমরা কখনো পেশাজীবীদের দায়িত্ব আসলে কখনো বাংলাদেশ রাষ্ট্র আসলে নেয়নি। সরকারি পেশাজীবীর বাহিরে আপনি একটা প্রাইভেট পেশাজীবী হিসেবে আপনি একজন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে আপনি 5 লাখ টাকা বেতন পান, দেখবেন এই রাষ্ট্রের কাছে রাস্তায় যখন পুলিশ ধরে আপনার মিনিমাম কোনো দাম নাই। কিন্তু আপনি যদি সরকারি চাকরি করেন, আপনার বেতনটা যদি 50,000ও হয়, আপনার দামটা হলো সর্বোচ্চ লেভেলের। এই যে সরকারি পেশাজীবীর বাহিরে প্রায় 70-80% যে প্রাইভেট পেশাজীবী যারা রয়েছে, তাদের রাষ্ট্রের মধ্যে আসলে আমরা মর্যাদাবান করতে পারিনি। আমার কাছে মনে হয়েছে নতুন বাংলাদেশে এই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং পেশাজীবীরা তাদের ব্যক্তিগত জীবনে সবচেয়ে বড় সংকটটা পার করে মিড লেভেল ক্যারিয়ারে, তখন তারা না পারে, তারা একটা চাকরি ছাড়লে আর একটা নতুন চাকরিতে জয়েন করলে দেখা যায় ছোটো বেতনে অল্প বেতনে শুরু করতে হয়, এবং তারা ঠিকঠাক মতো কিন্তু চাকরিটাও ছাড়তে পারে না। ওই জায়গাতে কিন্তু কোম্পানিগুলো তাদেরকে শোষণ করে। এই জায়গাতে পেশাজীবীদের সিকিউরিটির বলতে কিন্তু রাষ্ট্রের কাছ থেকে আমরা কোনো কিছুই পাই না। সেই জায়গা থেকে আমি মনে করি পেশাজীবীদের যেমন দায়িত্ব রয়েছে, রাষ্ট্রের পেশাজীবীদেরকে সামাজিকভাবে মর্যাদাবান করা অনেক বেশি জরুরি। দ্বিতীয়ত, আজকে যেহেতু এগ্রিকালচারাল ফোরাম তারা এই প্রোগ্রামটার আয়োজন করেছে, আমি খুব শর্ট সময়ের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের সবচেয়ে বড় যে সংকট, সেই সংকটের অন্যতম একটা হলো খাদ্য নিরাপত্তা। পৃথিবীর সবচেয়ে দামি দামি যে ওষুধগুলো, সব ওষুধগুলো কিন্তু বাংলাদেশে বিক্রি হয়। কারণ হচ্ছে বাংলাদেশে আমরা খাদ্য নিরাপত্তার জায়গাতে এই পরিমাণ খাদ্য ঝুঁকিতে আছি যে আমাদের লোকগুলো ক্যান্সার থেকে শুরু করে নতুন নতুন যত রোগ রয়েছে, এই রোগগুলো সবগুলো দ্বারা আমাদের জনগণ আক্রান্ত হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমি মনে করি এগ্রিকালচারাল যে ফোরাম, তারা হলো আগামী দিনে খাদ্য নিরাপত্তা নিয়ে তারা অনেক বেশি কাজ করবে। এবং ফাইনালি যেটা বলবো,